কিছু মানুষের ছিল সেটা একেবারেই মোটামুটি শেষ হয়ে গেছে আমি এটা মনে করি। চেষ্টা আরও হবে, মানে আপনি ধরুন আমি সরাসরি বলতে চাই শাহবাগে যে অবস্থানটা তৈরি হয়েছে, অবস্থানটা হচ্ছে আমি মনে করি এটার একটা অংশ। লেটস কল আ স্পাইড আ স্পাইড, লুকানোর দরকার নাই। ওসমান হাদিকে হত্যাকারী যদি ভারতে পালিয়ে গিয়ে থাকেন বা নাও পারেন বা নাও গিয়ে থাকেন, এটার কাজ সরকার করবে। ওখানে যাওয়া নিয়ে বলছেন প্রয়োজনে যমুনা অথবা সেনানিবাসও ঘেরাও করবেন, বক্তব্যগুলো খেয়াল করবেন আপনি। তো ফলে এটার আসলে দরকার ছিল না। আবার আরেকটা সোকল গণজাগরণ মঞ্চ এবং লাগাতার এখানে অবস্থানের কথা তারা বলার চেষ্টা করছেন যদি বিচার না হয়। কিন্তু যদি এখানে মাঝখানে বলি, সরকার কি আসলে সেই দক্ষতার পরিচয় দিতে পেরেছে খুনিকে গ্রেপ্তারের ক্ষেত্রে? না, এখন পর্যন্ত পারিনি। আমি আবার এভাবেও বলি, টার্গেট কিলিং যখন হয় সব ও কিভাবে পালিয়ে যাবে, এটা কিন্তু একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড। কিভাবে পালিয়ে যাবে, কোন রুটে যাবে, সম্ভাবনা আছে সেটা প্র্যাকটিসও করেছে। আমি সরকারের ব্যর্থতা তো আছেই। এরকম যে ঘটনা ঘটলো, ওসমান হাদি কিন্তু মৃত্যু ঝুঁকি পাচ্ছিলেন, মৃত্যু হুমকি পাচ্ছিলেন, তো তার ব্যাপারে তো নানান রকম ব্যবস্থা নেওয়া যেত। সরকারের ব্যর্থতা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে এখন যা যা হচ্ছে আমি সেটা প্রসঙ্গে বলতে চাইছি। সো যেটা বলছিলাম যে মানুষের মধ্যে একটু অনাস্থা ছিল, ইভেন যেন তারেক রহমান দেশে আসছেন না কেন সেটার জন্য আবার একটা স্টেটাস দিলেন, সেটা দিয়ে কিছুটা জবাব, কিন্তু ওই কিছু জবাব আরো অনেক প্রশ্ন তৈরি করলো। জাহাঙ্গীর ভাই আছেন, আমি জানি না উনি পাবলিকলি বলবেন কিনা, নেতা যখন এসছেন তার আগ পর্যন্ত কিছুটা হলেও না দ্বিধাদ্বন্দ্ব, একটু কনফিউশন, কি হচ্ছে কেমন হচ্ছে, উনি এখন চলে এসছেন। সো এই যে কনফিডেন্সটা দলকে দিচ্ছে, এটা বড় ব্যাপার। শুধু দলকে না, আমি অনেক সাধারণ নাগরিককে দেখেছি তারা নির্বাচন নিয়ে কনফিউজড আছেন, প্রায়ই জানতে চান নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে। আই ওয়াজ কনফিডেন্ট, আমি প্রথম দিন থেকে আজাদ ভাইয়ের সাথে অন্তত এই জায়গায় আমাদের মিলবে, আমরা যখন আছি আমরা ইলেকশন হবেই এই ধরনের কনফিডেন্স রাখতাম। এখন সেটা আরও হলো। আর আমি এই প্রসঙ্গে শুধু জনগণের কথাও বলছি না, আমাদের যে রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, প্রশাসন, পুলিশ, তাদের মধ্যেও কারো মধ্যে যদি কনফিউশন থেকে থাকে সেই কনফিউশনটা চলে যাবে। সো এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে এই জায়গায়। আর একই সাথে বিএনপি যদি মোটিভেটেড থাকে, মাঠে থাকে, যে ধরনের চেষ্টার কথা আমরা বলি যে নির্বাচনকে আনসার্টেন করার, সেই চেষ্টাগুলো বাধাগ্রস্ত হবে, কোনো সন্দেহ নেই। তার প্ল্যানের কথা বলছি আমি, আমার আর্গুমেন্ট হচ্ছে এই ধরনের একটা বক্তব্য দিয়ে, এই ধরনের একটা তুলনা এনে উনি ওনার নিজের প্রতি একটা চ্যালেঞ্জ তৈরি করেছেন। মার্টিন লুথার কিংকে আনছেন, এনে তার আই হ্যাভ এ ড্রিমকে তুলনা করে উই হ্যাভ এ প্ল্যান বলছেন। একটা জিনিস মনে রাখতে হবে, পলিটিক্যাল রেটরিক এই মুহূর্তে আমরা খুব কথা বলছি, এটাই কিন্তু ওনার গলার কাটা হতে পারে যদি এই প্ল্যানটা, ওনার প্ল্যান কি আসলে আমরা জানি। উনি 31 দফা শুধু না, সেক্টর ওয়াইজ বিএনপি কি করবে অলরেডি এসব তথ্য আমাদের সামনে আসা শুরু করেছে। এগুলো নিয়ে আমাদের ডিবেট থাকতে পারে, কিন্তু মোটা দাগেও যদি এগুলো সাকসেসফুল করা যায়, বাংলাদেশ উইল বি ডিফারেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। কিন্তু উনি যদি এটা না পারেন, আপনি দেখবেন এই বাক্যটা দিয়েই উনি আক্রান্ত হবেন, ওনাকে আক্রমণ করা হবে। আবার যদি পেরে ওঠেন, সম্পূর্ণ না বেশ খানিকটাও যদি পারেন, তাহলে সেটাও খুব পজিটিভ একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। সো বিরাট চ্যালেঞ্জ আছে, কারণ উনি ব্যক্তিগতভাবে চান আমি মনে করি, কিন্তু আমার কনফিউশন আছে ওনার দল গ্রাসরুট পর্যন্ত, আমি টপ লেভেলের কথা বলছি, গ্রাসরুট পর্যন্ত কতটুকু ওনার এই চিন্তার সাথে রেজোনেট করতে পারে এগুলো। কারণ আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে উনি নানা রকমভাবে দলকে মোটিভেট করার চেষ্টা করেছেন, অনেক কিছু বারণ করেছেন, ব্যবস্থা নিয়েছেন, তারপর অনেক ক্ষেত্রে দল কিন্তু শুনে ওঠেনি। সো এই জায়গাগুলো যদি উনি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেন, উনি এখন দেশের মাটিতে আছেন, তাহলে আশা করা যায় একটা ভালো কিছু হবে। জি, আপনার প্রশ্ন নিয়ে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসতে চাইবো যে যেটি ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে নির্বাচন নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন হবে না এরকম এই কনফিডেন্সের ঘাটতির কোনো শঙ্কা নেই। আমরা কয়েকদিন আগে আপনার বক্তব্য শুনেছিলাম বা দেখেছিলাম, আপনি বলার চেষ্টা করেছিলেন যে নির্বাচনী পরিবেশটা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। আপনি কি এই তারেক রহমানের দেশে ফেরার পর এখন কি কিছুটা কনফিডেন্ট? ডিফারেন্ট কোশ্চেন, মাফ করবেন। প্রথম কোশ্চেন হচ্ছে নির্বাচন আদৌ হবে কিনা আর কি। দেখেন, ইউনূস সরকার আসার পর থেকে যে এই বিষয়ে আমি কনসিস্টেন্টলি একই কথা বলেছি যে নির্বাচন নিয়ে আমার ন্যূনতম কোনো অনিশ্চয়তা নাই, এবং আমার ব্লাড প্রেশার এই রিলেটেড 80-100 বেশি ছিল। কখনো এটা শুট আপ করে নাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো যে উনি দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ উনি করবেন না, উনি কখনোই এই পথ ছাড়েন নাই, সেই পথ ছাড়েন নাই, এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য বক্তব্য ওনার ব্যাপারে দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে এই ব্যাপারে আমার ভিতরে কোনো কনফিডেন্সের ক্রাইসিস কখনো ছিল না। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইলেকশনের পরিবেশ। বাংলাদেশে আওয়ামী লীগের পতনের কারণে যেটা হয়েছে, বিএনপি আওয়ামী লীগ শুধু রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে না, সে যেটা করে ক্ষমতার একটা তৃণমূলের ইকুইলিব্রিয়ামও সে ঠিক রাখে, একটা ক্ষমতার একটা কাছাকাছি ভারসাম্য থাকে, সেটা মারামারি, ভায়োলেন্স, চাঁদাবাজি থেকে শুরু করে ডেমোক্রেটিক পলিটিক্স, গণতান্ত্রিক রাজনীতি, প্রত্যেকটা ফ্রেমে একটা ভারসাম্য থাকে। আওয়ামী লীগের পতনের পরে যেটা হয়েছে যে বিএনপি এই ফ্রেমে এককভাবে এত শক্তিশালী হয়ে গেছে যে বাকি সব দল মিলেও তার কাছাকাছি শক্তিশালী না। তো সেই জায়গাতে ক্ষমতা সমাজ কাঠামোতে একদম তৃণমূলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে।
এবং পুনর্বাসনের আলোচনা এখানে আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের সবচেয়ে গুন্ডা পান্ডা শ্রেণীটা বিএনপির বিভিন্ন পদে পদস্থ হয়ে গেছে এবং তারা চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে, তারা গুন্ডাবাজির নেতৃত্ব দিচ্ছে এবং এদেরকে এই বহিষ্কৃত লোকগুলোকে দিয়েই এই কাজগুলো করানো হচ্ছে। এদের ভিতরে বহিষ্কৃত লোকও আছে, কিন্তু বিএনপির বড় অংশটা যারা মেইন স্ট্রিম, যারা আন্দোলন সংগ্রামে ত্যাগ করেছেন গত 15-16 বছর, তারা নিজেরাও কিন্তু বিব্রত একইভাবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ মানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে শঙ্কা আমার মোটেই কাটে নাই। কারণ এই সরকারের হিস্ট্রি যদি লেগাসি লিখতে হয়, তার সবচেয়ে ব্যর্থতার জায়গা হবে যে সে প্রশাসনের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। সেটা আপনি পুলিশ বাহিনী বলেন, সেটা আপনি সশস্ত্র বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, আমলাতন্ত্র বলেন, কোনো জায়গাতেই এই সরকারের খুব টাফ বোল্ড অথরিটি আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই জন্য আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায়, ইভেন দেখবেন বিএনপি নেতারাও কিন্তু বলেছে চাঁদাবাজকে ধরায় দেন, আমার নামে দলের নামে যারা পদ বিক্রি করে টেন্ডারবাজি করতেছে ওদেরকে ধরায় দেন। পুলিশ কিন্তু কাউকে ধরে নাই, কারণ টোটাল প্রশাসন বিএনপি ক্ষমতায় আসছে এটা ধরে নিয়েই সে তার কর্মসূচি পালন করছে। কারণ সে বোধ করছে যে আগামী 3 মাস পরে বিএনপি ক্ষমতায় আসবে, আমি এখন বিএনপির 10টা নেতাকর্মী ধরলে আমার তো এরপর ট্রান্সফার, প্রমোশন, আমার আরও 20 বছর চাকরি আছে, আমি ডিসি হইতে পারবো না, এসপি হইতে পারবো না, টিএনও হইতে পারবো না, লিকুইডিটি পজিশনে আমি যেতে পারবো না, সেই সংকটের জায়গায় আছে। এই যে রাষ্ট্র না হয়ে ওঠার যে কারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি না হওয়ার কারণ, যেটা গত 16 বছরের ফ্যাসিবাদ আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে, এর প্রত্যেকটা জায়গার কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচন করবার মতো পরিবেশে নাই। এবং সেইটা আমরা রিপিটেডলি বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছি। এটা শুধু আমরা যারা এফেক্টেড হয়েছি তাই না, এটা যেটা করবে অন্যান্য রাজনৈতিক দল যারা ধরেন আমার মতো এত ছোট না, আমার থেকে বড় রাজনৈতিক দল আছে যে বিএনপির সাথে মারামারি করার সক্ষমতা রাখে, সে কিন্তু যেটা করবে যদি প্রশাসনের উপর আস্থা না পায়, সে নিজে এলাকা বেস মার্সেনারি নিজে পুষবে, সে নিজে অস্ত্রের কম্পিটিশনে যাবে। এটা আমরা জানি বিভিন্ন অঞ্চলে যে বিএনপির এই ফ্যাকশন আন্ডারগ্রাউন্ড থেকে, সর্বহারা পার্টি থেকে পলাতক ছাত্রলীগদেরকে জামিন করায়া বা পশ্চিম বাংলা থেকে ফিরায় নিয়ে আসছে, এরকম ঘটনা যেমন ঘটতেছে, অন্যান্য কম্পিটিটর যারা আছে তারা অস্ত্র কিনতেছে। তাহলে রাষ্ট্রের উপরে যদি আমি ভালো নিরাপদ ক্যাম্পেইনের ভরসা না পাই, তখন কিন্তু পলিটিক্সটা মার্সেনারিতে চলে যাবে, ভায়োলেন্সে চলে যাবে। সোনার বাংলাতে কিন্তু একতরফা নির্বাচন যেটা হয়েছে, ডামি ইলেকশন গত বছর, সেখানে কিন্তু 2800 লোক মারা গেছে। তো এই সোনার বাংলায় যদি বিএনপি বনাম বাকিরাও মারামারির পথ বেছে নেয়, তাহলে হাজার হাজার লাশ পড়বে। এবং এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের শান্তি পুরস্কার বিজয়ী নেতার অধীনে সবচেয়ে সহিংস নির্বাচনের ইতিহাসটা ভালো হবে না। তাই জন্য বারবার আমরা বলছি যে এই চ্যালেঞ্জটা এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য নিয়ে এস এম জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাইবো। তিনি যেটা বলছেন যে নিরাপদ ক্যাম্পেইন নিয়ে তিনি ভরসা পাচ্ছেন না। বিএনপি বড় একটি রাজনৈতিক দল, যারা রাজনীতিতে এখন পর্যন্ত বিভিন্নভাবে মনোনয়নপত্র কিংবা মনোনয়ন দেয়া এবং জোটের রাজনীতি নানা ধরনের ইকুয়েশন করছেন। বিএনপি কি আসলে এই ধরনের যে অভিযোগগুলোর কথা ব্যারিস্টার ফুয়াদ বললেন, বিশেষ করে চাঁদাবাজি, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে সেই ভারসাম্য রাখতে না পারা, সেটা বিএনপি কি করতে পেরেছে? আমি ফুয়াদ ভাইয়ের উপর সম্মান রেখে বলতে চাচ্ছি, ফুয়াদ ভাই যে কথা বলছে চাঁদাবাজি, গুন্ডাবাজি, সন্ত্রাসী, এটা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় আপনি দেখেন চাঁদাবাজিটা তো দীর্ঘ 17 বছর একটা ধারাবাহিকভাবে চলে আসছিল। 5ই আগস্টের পরে কিন্তু এই ধরনের লোকগুলা, যারা চিহ্নিত লোকগুলা, যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, ম্যাক্সিমাম কিন্তু তারা আওয়ামী লীগের পদস্থ ছিল না। যাদের দিয়া আওয়ামী লীগের পদস্থ লোকগুলো কিন্তু চাঁদাবাজি করাতো একটা শ্রেণী দিয়া, সেই শ্রেণীতে চাঁদাবাজি করতো, এটা ঠিক, চাঁদাবাজি করতো। পরবর্তীতে যখন 5ই আগস্টের পরে যখন সবাই পালিয়ে গেল, আওয়ামী লীগের যারা ওই পদ্মারি যারা পালিয়ে গেল বা গুন্ডা বাহিনী যারা পালিয়ে গেল বা যারা অস্ত্রদের যারা পালিয়ে গেল, তাদের কিছু সহকর্মী সেখানে ছিল, তারা হয়তো বা বিএনপির কিছু তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর নেতাকর্মীর সাথে মিলেমিশে সেই জায়গাটা দখল করার চেষ্টা করেছিল। কিন্তু এরকম অভিযোগে আপনারা কিছু নেতাকর্মীদের বহিষ্কার করেছেন? আমি বলি হ্যাঁ, চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু বিএনপি কিন্তু তাদের সেই সুযোগটা দেয় নাই। সুযোগটা না দেওয়ার কারণে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, সাথে সাথে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কারণ ফুয়াদ ভাই বলেছেন তার এলাকার ব্যাপারটা, যে তার নিজের এলাকার কথা বলছেন, এবং নিজের এলাকায় এটা উনি ভালো বলতে পারবেন, আমি অবশ্য অতটা অকিবহাল না তার নিজের এলাকায় কী হয়েছে। কিন্তু আমাদের অন্যান্য এলাকায় কিন্তু এই ধরনের ঘটনার প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো পরবর্তী কিন্তু সেই জায়গায় কিন্তু আর নাই। আমি ঢাকা 18 আসনের কথা বলি, আমার ঢাকা 18 আসনের 8টা থানার ভিতরে আমি নিজে সেখানে রাজনীতি করি, বা ফুয়াদ ভাই সেখানে জানার কথা, বা অন্যান্য যারা আছেন সকলেই জানার কথা। সেখানে কিন্তু এই ধরনের ঘটনার মিনিমাম কোনো ঘটেছে বলে আমি মনে করি না, এবং সেটা কেউ বলতে পারবে না। আর
প্রশাসন ভাই যেটা বলছে এটা যথার্থ বলছে, যে পুলিশ প্রশাসনকে যদি কখনো বলা হয় যে আমাদের নামে বা কোনো ব্যক্তির নামে যদি কোনো চাঁদাবাজি করতে যায় কেউ বা কোনো অপরাধ করে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, তাহলে সেটা আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু পুলিশ থেকে সেই ধরনের সারা বিভিন্ন জায়গায় পাওয়া যায়নি, এটার সাথে আমি একমত। মানে সেটা কি পুলিশ ধরেই নিয়েছে, আপনারা ক্ষমতা না, যাচ্ছেন এটা না, আমরা কিন্তু আমাদের কথা বলিনি, আমরা বলছি এই যে চাঁদাবাজির সাথে যারা জড়িত তারা কিন্তু আমাদের লোক না, আমাদের লোক কখনো ছিল না। আমাদের লোক তো চাঁদাবাজি কর্মকর্তা থেকে, আমি নিজে তো জেল থেকে বেরিয়েছি 6 আগস্ট। তো যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে চায় বা আমাদের যে মাঠ পর্যায়ের 2 জন কর্মী যদি জড়িত হয়, আমরা তাদেরকে বলছি, যারা আওয়ামী লীগের যে চাঁদাবাজ গ্রুপটা ছিল তাদেরকে ধরার জন্য বলতাম, আমি নিজে বলছি, কিন্তু সেই ক্ষেত্রে সেরকম রেজাল্ট আমরা পাইনি। আর প্রশাসন ভাই যেটা বললো যে প্রশাসন ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে এরকম সব ক্ষেত্রে বা সব জায়গায় না। আমার যদি 8টা থানা আছে, 8টা থানা আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ওসি বলতে পারবে না যে আপনি এখন খবর নেন যে আমি কোনো ওসিকে ফোন করেছি বা আমি কোনোদিন থানায় গিয়েছি, মানে আমি নিজে সেরকম করেছি। তার স্বাভাবিক কারণে আমি যে কাজটা না করব, আমি আরেকজনকে সেই কাজটা কেন করতে দেবো, বা আমার দলের নেতাকর্মীকে আমি সেই কাজটা কেন করতে দেবো, সেটা আমি সিরিয়াসলি দেখি ব্যাপারগুলো, যে কোনো নেতাকর্মী পুলিশের সাথে সেই সক্ষতা করতে পারবে না। অতীতে যে রাজনীতি, ফেসিবাদের যে রাজনীতি করে গেছে, আমরা সেই রাজনীতি করতে চাই না। আমরা একটি ভালো পরিবেশে সবাইকে নিয়ে, যারা সমাজের যারা ভালো তাদেরকে নিয়ে আমরা সুন্দর পরিবেশে রাজনীতিটা করতে চাই। আপনি তো সুন্দর নির্বাচন চাচ্ছেন। ব্যারিস্টার ফুয়াদ যে অভিযোগটি করছিলেন জনাব আজাদ মজুমদার, যে নিরাপদ ক্যাম্পেইনের ভরসা তিনি এখনো পাচ্ছেন না, কিন্তু এই নির্বাচন কিছুদিন পরে নির্বাচনের দিন ডিক্লেয়ার হয়ে গেছেন, মনোনয়নপত্র দাখিলের আর মাত্র 2 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে এখনো নিরাপদ পরিবেশ কিংবা নিরাপদ ক্যাম্পেইনের ভরসা তৈরি করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু এখানে আসলে 2 জন প্রার্থী আছেন। ফুয়াদ ভাই উনি ওনার অভিজ্ঞতা থেকে ওনার কথাটা বলেছেন, জাহাঙ্গীর ভাই আবার ওনার বিপরীত একটা চিত্র এখানে উপস্থাপন করেছেন। কারণ ব্যারিস্টার ফুয়াদকে আরো বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে না, হচ্ছে। আমি মনে করি চ্যালেঞ্জটা সবার জন্যই আছে। এটা আমরা যারা সরকারের কাজ করি আমাদের জন্য চ্যালেঞ্জ আছে, প্রার্থী হিসেবে যারা জনগণের কাছে এবার যাবেন তাদেরও চ্যালেঞ্জ আছে। আপনি যদি জুলাই পরবর্তী বা সিচুয়েশনটার দিকে একটু চোখ রাখেন, তাহলে আপনি দেখবেন যে জুলাইয়ের পরে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়েছে, বা অনেকগুলো গোষ্ঠী বা পক্ষ আছে যারা নিজেদেরকে স্টেক হোল্ডার দাবি করেছে জুলাই আন্দোলনে, তাদের ভূমিকা থাকুক বা না থাকুক। এই স্টেক হোল্ডার যারা আছে তারা কিন্তু নিজেদেরকে তাদেরকে কেউ এম্পাওয়ার করেছে, অথবা কেউ নিজে থেকে এম্পাওয়ার্ড ফিল করেছে। তারা আপনার প্রশাসনের সাথে হাত মিলিয়েছে। সরকারের টুলস কি? সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই নিজস্ব, তার কোনো কর্মী বাহিনী নেই, তার কোনো ছাত্র সংগঠন নেই। অন্তর্বর্তীকালীন সরকারের টুলস হচ্ছে প্রশাসন এবং পুলিশ ফোর্স, যদি আপনি বলেন এই 2টা। এর মধ্যে এই প্রশাসনে যারা কাজ করে তারা তাদের একটা বড় অংশ আগের সরকার আমলে নিয়োগপ্রাপ্ত, এবং আগের সরকার আমলে পদোন্নতি থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে নানাভাবে তারা সুবিধাভোগীও। তো এরকম একটা প্রশাসন নিয়ে যখন আপনি নেশন রিবিল্ডিংয়ের কাজ শুরু করবেন, এটা কিন্তু এমন না যে খুব স্মুথ একটা ট্রানজিশন হয়েছে, আপনি আগের একটা রাজনৈতিক সরকারের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন, তারপর আবার আপনি এখন নতুন করে আবার দেশটাকে গড়ে তোলার চেষ্টা করছেন। যতদূর মনে পড়ে ইনকিলাব মঞ্চের তারা একটা অভিযোগ করেছিলেন যে সরকারের মধ্যে এখনো আওয়ামী দোসররা উৎপেতে আছে, আমার মনে হয় আপনি কাজ আমাকে করছেন। একটা অভিযোগের জবাব দিতে দেন, তারপরে আমি অন্য অভিযোগে আসছি। তো এরকম একটা সিচুয়েশন যখন, তখন আপনি এই প্রশাসনকে দিয়ে আপনি একেবারে সব কিছু স্মুথলি চালাবেন, এরকমটা আমার মনে হয় এক্সপেক্ট করাটাই হলো একটু বাড়াবাড়ি। তারপরে প্রশাসনের রদবদল হয়েছে, প্রশাসনে অনেক পরিবর্তন এসেছে। এই গত 1-1.5 বছর প্রশাসনের যারা কর্মরত আছে তাদের প্রত্যেকের পারফরমেন্সটা দেখা হয়েছে, পারফরমেন্সটা মনিটর করা হয়েছে। এখানে যারা তুলনামূলকভাবে ভালো, যাদের পারফরমেন্সটা আছে, যারা অন্তত এই সময়টাতে তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে পেরেছেন, তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে প্রশাসনে যখন এই যে যারা নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন তাদেরকে কিভাবে নিয়োগটা দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ সম্প্রতি অভিযোগ করেছে যে প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিস্ট যেই সরকার ছিল তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা তাদের দ্রুত গ্রেপ্তার করার একটা আহ্বান তারা জানিয়েছিলেন। সরকার কি আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে? না, গ্রেপ্তার তো কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বা কেউ যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তখন তাকে গ্রেপ্তার করা সুযোগ আছে। কারো বিরুদ্ধে যদি অপরাধের অভিযোগ না থাকে, তিনি সরকারি কর্মচারী হন বা বেসরকারি কর্মচারী হন, তাকে তো আর গ্রেপ্তারের কোনো সুযোগ নেই। আর সরকারি কর্মচারী যদি বলেন, আপনি কয়েক লক্ষ না, প্রায় আপনার কত 15 লক্ষর মতো সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। এই 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে আপনার বেশিরভাগই ক্যাডার সার্ভিস যদি ধরেন, তাহলে তো
অবশ্যই ক্যাডার সার্ভিস ছাড়াও এর বাইরে যাদের নিয়োগ তাদের একটা বড় অংশের নিয়োগ হয়েছে গত 15 থেকে 16 বছরে। এই নিয়োগটা কিভাবে হয়েছে আমরা সবাই জানি, এই নিয়োগগুলো আপনার দলীয় বিবেচনাতেই হয়েছে। তো দলীয় বিবেচনাতে যখন এই ধরনের নিয়োগ হয় তখন দলীয় কর্মী বা দলীয় লোকজনেরই প্রাধান্য থাকে এবং তাদের সবার দলীয় আনুগত্য রাতারাতি চলে গেছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। তারা হয়তো অনেকের পরিস্থিতির কারণে চুপ আছে, কেউ হয়তো গোপনে কাউকে সহযোগিতা করার চেষ্টা করছে। তো এইসব ক্ষেত্রে যখনই কারো ব্যাপারে তার অবস্থানটা পরিষ্কার হওয়া গেছে বা তার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, তখন তার বিরুদ্ধে বা তাকে নিয়ে প্রশাসনিক যে ব্যবস্থাটা নেওয়ার সুযোগ আছে আইনি কাঠামোর মধ্যে থেকে সেটা করা হয়েছে। আবার এইসব সিচুয়েশনে যেটা হয় যে অনেক ভালো কর্মকর্তা কর্মচারী আছে যারা, নাহলে রাষ্ট্র কীভাবে চলে, তাদের তো তাদেরকেও অনেকে তাদের প্রফেশনাল জেলাসির কারণেও কিন্তু আপনার বলা হয়েছে যে তারা আগের আমলের সুবিধাভোগী, অতএব তাদেরকে কোনো কাজে এঙ্গেজ করা যাবে না। তো এরকম কিছু সমস্যায় পড়েছে। আমরা কিছু সরকারের সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি কিছু ভালো কর্মকর্তাকে আইডেন্টিফাই করা হয়েছে যারা আসলে এফিশিয়েন্ট, তাদেরকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে কাজে গতি আসে। কিন্তু আপনি একটু কথা বলছিলেন স্মুথলি কাজ করতে পারেননি বা পারছেন না, সেক্ষেত্রে কি সেই সব কর্মকর্তাদের আসলে আইডেন্টিফাই করে আলাদা করা হয়েছে? না, এটা তো অনেক আইডেন্টিফাই করা হয়েছে। এখানে আপনার বদলি, তারপরে আপনার কি বলবো অপসারণ ইত্যাদি নানাভাবে আপনার অনেককেই কিন্তু তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা যে গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো আছে যেগুলো আসলে সরাসরি আমাদের জনগণের উপর প্রভাব ফেলে। আমি প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে প্রত্যেকেই প্রজাতন্ত্রের যারা নাগরিক তাদেরকে সেবা দিতে বাধ্য, কিন্তু তারপরেও তো আপনার ধরেন কিছু থাকে ফ্রন্ট লাইনে একদম, যেমন ধরেন মাঠ প্রশাসনের কথা যদি আপনি বলেন, মাঠ প্রশাসনে যারা আছে তাদের তো দক্ষতা অভিজ্ঞতা এগুলো বিবেচনা করা হয়েছে। দলীয় আনুগত্য সেটাও দেখা হয়েছে, তারা দলীয় আনুগত্য দেখাতে গিয়ে প্রশাসনের কোনো কাজে কোনো বিঘ্ন ঘটান কিনা। তো এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে একটা বিপ্লব পরবর্তী সরকার আপনি যদি মনে করেন যে রাতারাতি একটা মানে ওয়ান সেট অফ গভর্নমেন্ট অফিসিয়ালকে পাল্টে অ্যানাদার সেট নিয়ে আসবে, সেটা তো সম্ভব না। যারা ছিল, যাদেরকে এই সরকার ইনহেরিট করেছে, তাদের মধ্যে থেকেই তুলনামূলকভাবে যারা ভালো তাদেরকে দিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে। কখনো কখনো সাফল্য পেয়েছে, কখনো কোনো তাদের অদক্ষতার কারণে বা তাদের অনীহার কারণে কাজের গতি স্লথ হয়ে গিয়েছে। তো এগুলো এই বাস্তবতাটা মেনে নিয়ে আমরা কাজ করছি। জি, ডাক্তার জাহিদুর রহমান, একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই নির্বাচনকে ঘিরে জোট গঠন কিংবা দল বদলের এক ধরনের হিড়িক পড়েছে। আমরা দেখেছি আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি তার দল বিসর্জন দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন।